আলাইকুম রহমতুল্লাহ। নানা চড়াই উতরাই পেরিয়ে আবারও আমাদের দ্বারে এসেছে জাতীয় সংসদ নির্বাচন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলা ভিশনের নিয়মিত আয়োজন এন মোহাম্মদ নিবেদিত রোড টু ভোট অনুষ্ঠানে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমি মামুন আবদুল্লাহ। দর্শক, আজ আমরা এসেছি নরসিংদী জেলায়। এই জেলাটি মোট 5টি আসন নিয়ে গঠিত। আমরা এসেছি রায়পুরা উপজেলায়, যেটি নরসিংদী 5 আসনে গঠিত। এই আসনটিতে মোট প্রায় 5 লাখের মতো ভোটার আছেন, 4,88,296 জন। এখানে প্রার্থী আছেন 10 জন। আমাদের মাঝে আজকে 2 জন প্রার্থী আছে। আমরা প্রথমেই তাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি। আমার শুরুতে একদম বাম পাশে আছেন মাওলানা তাজুল ইসলাম, 11 দলীয় জোট মনোনীত প্রার্থী, বাংলাদেশ খেলাফত মজলিস থেকে রিকশা প্রতীক নিয়ে লড়ছেন। আপনাকে স্বাগত। এবং আমার বামে আছেন ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, বিএনপি মনোনীত প্রার্থী, ধানের শীষ প্রতীক নিয়ে তিনি লড়ছেন। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। দর্শক, আমরা এই নরসিংদী জেলার রায়পুরা উপজেলার নির্বাচনের সবশেষ খবর নিয়ে আমাদের জেলা প্রতিনিধি লক্ষণ চন্দ্র বর্মনের কাছে যেতে চাই। নরসিংদী জেলার টুকিটাকি খবর জানাচ্ছেন আমাদের জেলা প্রতিনিধি লক্ষণ চন্দ্র বর্মন। ধন্যবাদ মামুন। আপনি যেমন জানতে চেয়েছিলেন যে নরসিংদী জেলা মোট 5টি আসন রয়েছে। এই 5টি আসনে মোট 41 জন প্রার্থী কিন্তু নির্বাচন মাঠে লড়াই করছেন। এই যে নরসিংদী 71টি ইউনিয়ন এবং 5টি পৌরসভা নিয়ে যে গঠিত এই জেলাটি কিন্তু বারবারই কিন্তু অবহেলিত হয়ে পড়েছে। আমাদের এই জেলায় একটি মেডিকেল কলেজ নেই, সরকারি কিংবা বেসরকারি কোনো মেডিকেল কলেজ নেই, নাই স্বাস্থ্যর জন্য ভালো একটি হাসপাতাল। কোনো দুর্ঘটনা ঘটলেই আমরা কিন্তু মুমূর্ষু অবস্থায় রোগীকে কিন্তু ঢাকা প্রেরণ করতে হয়, যার কারণে কিন্তু ঘটনাস্থলে বা রাস্তায় কিন্তু রোগী মারা যায়। আর বিশেষ করে যে এই নরসিংদীকে শিক্ষানগরী বলা হয়, এই শিক্ষানগরীর জন্য কিন্তু সরকারি কিংবা বেসরকারি কিন্তু কোনো বিশ্ববিদ্যালয় নেই। এবারে কিন্তু যে যারা প্রার্থী আছেন ভোটারদের একটি দাবি যে নরসিংদীর যে এই স্বাস্থ্য খাত এবং শিক্ষা খাত যাতে উন্নয়ন করে, তাদেরকে কিন্তু দাবি করছেন ভোটাররা প্রার্থীদের কাছে, যাতে তারা নির্বাচিত হলে তাদের যে সমস্যা যে স্বাস্থ্য খাত এবং শিক্ষা, তারা যাতে এগুলো উন্নয়ন করে। বিশেষ করে এই যে রায়পুরা উপজেলা সবচেয়ে বঞ্চিত উপজেলা, কারণ এই উপজেলা মোট 24টি ইউনিয়ন রয়েছে, এর মধ্যে চর বিশিষ্ট রয়েছে 8টি উপজেলা। এই যে 8টি উপজেলা চরের যে যোগাযোগ ব্যবস্থা তেমন নেই, নৌপথে তাদের চলাচল করতে হয়। এই মেঘনা নদীতে যদি একটি ব্রিজ বা সেতু তৈরি করা হয়, তাহলে চরাঞ্চল মানুষের ভোগান্তি কিন্তু কমতে পারে। তো এবার যারা নির্বাচিত হবেন এই চরবাসীর জন্য একটি সেতু করে দিবেন, এটা কিন্তু প্রত্যাশা সকল ভোটারের। তো এই ছিল নরসিংদীর যে নির্বাচনের অবস্থানে সর্বশেষ তথ্য। মামুন। লক্ষণ চন্দ্র বর্মন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি জানাচ্ছিলেন যেমনটি যে নরসিংদী জেলার অনেক সমস্যা আছে, একই সাথে সম্ভাবনাও আছে। আমাদের এখানে আছেন দর্শকরা তাদের প্রশ্ন করবেন। আমরা একটু সরাসরি যেতে চাই আমাদের প্রার্থীদের কাছে। শুরুতেই আসতে চাই ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল ভাই, আপনার কাছে। আপনি যদি মনোনীত হন, আপনি মনোনীত হয়েছেন বিএনপি থেকে, যদি আপনি সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন, তাহলে আপনার ইশতিহারে কি থাকবে এবং ইশতিহারে কি নিয়ে এসেছেন? যেহেতু বিএনপি একটি ইশতিহার দিয়েছে, আপনার নিজস্ব কোনো ইশতিহার আছে কিনা? ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে বাংলা ভিশনের দর্শক শ্রোতাদেরকে। আসলে প্রত্যেকটা দলেরই একটা নির্বাচনী ইশতেহার থাকে, তারপরেও আমাদের নিজস্ব কিছু চিন্তা চেতনা আছে যে আমরা কীভাবে রায়পুরাকে আরও উন্নত করব, আরও মানবিক করব এবং আইনসম্মত করব। আপনারা জানেন যে নরসিংদীর এই রায়পুরাতে 8টা চরাঞ্চল, সেই চরাঞ্চলের আইনের শাসন বাস্তবায়ন হয় না। গত ফ্যাসিস্ট আমলে আমরা দেখেছি যুদ্ধ তারা লাগিয়ে রেখেছিল। তো সর্বপ্রথম কাজ হবে চরাঞ্চলে শান্তি প্রতিষ্ঠা করা। শান্তি প্রতিষ্ঠা করতে গেলে আপনাকে ঝগড়া বন্ধ করতে হবে। ঝগড়া বন্ধ করার পরে আপনাকে দেখতে হবে সেখানকার মানুষের মান উন্নয়ন করা, কর্মসংস্থান দেওয়া। আপনি যদি কর্মসংস্থান দেন, ঝগড়া বন্ধ না করে, আইনের শাসন বাস্তবায়ন না করে, তাহলে কিন্তু সেখানে আপনি কর্মসংস্থান সৃষ্টি করতে পারবেন না। চরাঞ্চলে আমরা দেখতে পাচ্ছি যে চরাঞ্চল তথা রায়পুরা মাটি অত্যন্ত উর্বর। রায়পুরা এমন একটা এলাকা, এখানে লাল মাটির এলাকা আছে,
এখানে সমতল ভূমি আছে, আমরা যেখানে বসে আছি এটা সমতল ভূমি। তা বেশিরভাগ এখানকার 16টা ইউনিয়ন এরকম সমতল নদী বেষ্টিত। অপরদিকে চরাঞ্চলে আছে 8টা ইউনিয়ন যেখানে আপনার নদী দিয়ে পুরোপুরি বেষ্টিত, প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা। আমরা মনে করি যে রায়পুরাতে আমরা যদি রায়পুরাটাকে একটা শিল্পনগরী করতে চাই, সেখানে কিন্তু কোনো বাধা নেই। জমি কম মূল্যে পাওয়া যায়, শ্রমিকও কম মূল্যে পাওয়া যায়, পাশাপাশি বেকারত্ব আছে, তাদেরকে ব্যবহার করা যায়। আপনি দেখেন চরাঞ্চলের এই জগরা বন্ধ না হলে আপনি কিন্তু শিল্পোন্নয়ন করতে পারবেন না, কেউ আসবে না এখানে। চরাঞ্চলে যদি আপনি আইনের শাসন বাস্তবায়ন না করেন তাহলে কেউ আসবে না এখানে। কারণ সবার আগে সর্বপ্রথম যে জিনিসটা দরকার সেটা হলো যে মানুষের মধ্যে শান্তি পুনঃপ্রতিষ্ঠা করা এবং ঝগড়া বন্ধ করা। দ্বিতীয়ত আমরা দেখতে পাচ্ছি চরাঞ্চলে যে অবৈধভাবে যে বালু উত্তোলন করে, সেই বালু উত্তোলন করেছে বিগত সরকার 15.5 বছরে মোর দেন 15,500 কোটি টাকা বালু তুলেছে। তারা অবৈধভাবে বালু তুলে কিন্তু আমাদের চরাঞ্চলের চতুর্দিকে তারা এমনভাবে বালু তুলেছে যেখানে 20 ফিট তোলার টেন্ডার আছে, তারা এমনভাবে বালু তুলেছে যেখানে 20 ফিট তোলার টেন্ডার আছে, 120 ফিট করে তোলাতে খনন করাতে ওই নদী গর্ভে কিন্তু গ্রামগুলো চলে গেছে। আপনি নদী শাসনে অনেক নিয়মকানুন আছে, আপনি টেন্ডার দিতেই পারেন, কিন্তু সেই টেন্ডার যদি আপনি বাস্তবায়ন করতে গেলে আপনি যদি আইনগতভাবে বাস্তবায়ন না করেন যে আপনার কত ডেপথে যাওয়া লাগবে, আমি ডিটেলসে যাচ্ছি না, ওর এক কথা বলতে গেলে সেখানেও কোনো শাসন নাই। অবৈধ বালু উত্তোলনকারীরা তার মতো করে করছে। এক কথা বলতে গেলে এই বালু উত্তোলন বন্ধ করলে আমার গ্রামগুলো বাঁচবে। আমরা দেখতে পেয়েছি চরাঞ্চলের অনেক মাদ্রাসা, স্কুল, কবরখানা সব কিছু নদী গর্ভে চলে গেছে। কাজে আমাদের এটা উদ্ধার করতে হবে। তৃতীয়ত আমি যে পয়েন্টে আসবো, আমাদের মেঘনা নদীর যে ব্রিজটা আছে সেই ব্রিজটা অনেক দিন ধরে অনেক মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক। সেই ব্রিজটা যদি আমরা করতে পারি তাহলে ঢাকা থেকে যেসব ট্রাক, গভর্নমেন্ট এবং চট্টগ্রাম এয়ারপোর্ট থেকে যেসব ট্রাক যাচ্ছে ভালুকা সহ ওই জোনটাতে ঢাকা শহর হয়ে সেটা কিন্তু চলে যাবে নবীনগর হয়ে রায়পুরের উপর দিয়ে। তাতে করে দেখা যাবে যে আপনার আমাদের ঢাকা শহরের যানজট কমে যাবে এবং আমরা রেভিনিউ আর্ন করতে পারবো। অর্থাৎ বকুল ভাই, আপনি এই উপজেলা নিয়ে বেশ স্টাডি করেছেন, মানুষের কাছে গিয়েছেন, আপনি তাদের সমস্যাগুলো নিয়ে কথা বলছিলেন। আমরা আবারও আসবো আপনার কাছে। আমাদের সাথে আছেন মাওলানা তাজুল ইসলাম, 11 দলীয় জোট মনোনীত প্রার্থী। আপনার কাছে আসতে চাই, আপনি যদি নির্বাচিত হতে পারেন আপনার ইশতেহারে কি আছে এই এলাকার জন্য? আসসালামু আলাইকুম, ধন্যবাদ। বাংলা ভিশনের সম্মানিত দর্শক ও শ্রোতামণ্ডলী, আমি আজকে এই বাংলা ভিশনের এই আলোচনার মাধ্যমে দেশবাসীকে এবং যেখান থেকে আমাদেরকে দেখতেছেন সকল প্রবাসী সহ সকলকেই আমার সালাম। আমার উদ্দেশ্য এবং লক্ষ্য হলো রায়পুরাবাসী যদি আমাকে নির্বাচিত করে, যে কথাগুলো আমার ভাই আশরাফুদ্দিন বকুল সাহেব বলেছেন সেগুলো তো আছেই। স্বাস্থ্য, শিক্ষা, যেই সমস্ত বিষয়ে এখনও আমাদের এই রায়পুরা অনেক পিছিয়ে আছে। আগেই আমরা প্রথম বক্তব্যে শুনেছি যে আমাদের এখানে এমন কোনো মেডিকেল নাই যেখান থেকে এই জনবহুল একটি উপজেলা, বিশেষ করে 8টি ইউনিয়ন চরাঞ্চল, যোগাযোগের সমস্যার কারণে কোনো রোগী যদি মুমূর্ষু অবস্থায় চলে যায় তাকে চিকিৎসা দেওয়ার কোনো ব্যবস্থা থাকে না। সেই জন্য যোগাযোগের ক্ষেত্রে রায়পুরার সাথে চরাঞ্চলকে একাকার করে দিতে চাই। যেখান থেকে যেমন রায়পুরা থেকে ঢাকা যেতে সময় লাগে, চরাঞ্চল থেকে সে সময় লাগবে ঢাকা যেতে। অথবা জি তাজুল ইসলাম ভাই, আপনি খুবই দারুণ ইশতেহার নিয়েছেন। নিশ্চয়ই আপনি নিশ্চিত যদি হতে পারেন তাহলে আপনি সেইগুলো বাস্তবায়ন করবেন। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন মোহাম্মদ বদরুজ্জামান উজ্জ্বল, ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে হাত পাখা প্রতীক নিয়ে লড়ছেন। আপনাকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি।
আসসালামু আলাইকুম। এই মুহূর্তে যারা আমাদেরকে দেখছেন প্রত্যেককে আমাদের দল ইসলামী আন্দোলন সহ আমার ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আপনার কাছে আসতে চাই, আপনি নির্বাচনে কি ইশতেহার নিয়ে এসেছেন রায়পুরা উপজেলার জন্য? আহ, অনেক অনেক ধন্যবাদ বাংলা ভিশনকে এই চমৎকার আয়োজনে আমাকে সম্পৃক্ত করার জন্য। সম্মানিত দর্শক এবং যারা রয়েছেন, আমি গত ১.৫ বছর যাবৎ রায়পুরার প্রতিটি প্রান্তে প্রান্তে ২২৫টি ওয়ার্ড, প্রত্যেকটি ওয়ার্ডে যাওয়ার চেষ্টা করেছি। সেখানে গিয়ে আমার কাছে কিছু অবজারভেশন এসেছে। সেগুলো হলো, আমাদের রায়পুরার প্রাথমিকভাবে মানুষের যে মৌলিক অধিকার শিক্ষা, এর মধ্যে অন্যতম। তো শিক্ষা প্রথমত রায়পুরায় আমাদের মাত্র এখন ৪৩% শিক্ষার হার। দ্বিতীয় আমাদের যে অবজারভেশন সেটা হলো নিরাপত্তা। নিরাপত্তার অবস্থাও ভয়ানক। তৃতীয় অবস্থান আমাদের উন্নয়ন, তারপর সমৃদ্ধি। আমি 4টা বিষয়কে কোট করেছি। 4টা বিষয়কে কোট করে আমার সামনে যেটা এসেছে সেটা হলো, প্রাথমিকভাবে এখানে অবশ্যই শিক্ষার হার যেন বাড়ে, প্রত্যেকটা প্রান্তে প্রতিটি ঘরে ঘরে মানুষের মধ্যে শিক্ষার আলো যেভাবে ছড়িয়ে পড়ে সেই লক্ষ্যে কর্মসূচি গ্রহণ করতে হবে। দ্বিতীয় নাম্বার হলো নিরাপত্তা। আপনারা জানেন এই রায়পুরা 24টি ইউনিয়ন, একটা পৌরসভা, প্রায় 10 লক্ষ মানুষের অধিবাসী। এই মানুষগুলোকে যথাযথভাবে আইন শৃঙ্খলার সুবিধা দিতে হলে অবশ্যই এখানে আমাদের থানা মাত্র একটি থানার কারণে পুলিশের যে ফোর্স, আমি ওসি এবং আমাদের সবার সাথে কথা বলছিলাম, সেই ফোর্স অনুযায়ী আমাদের এই থানার 1/3 ভাগও তারা স্বাভাবিকভাবে তাদের কার্যক্রম পরিচালনা করতে সক্ষম নয়। তো সেই লক্ষ্যে অবশ্যই আমাদের এই থানাকে আমাদের রায়পুরা পশ্চিমাঞ্চল, পূর্বাঞ্চল, রায়পুরা চরাঞ্চল, ইতিমধ্যে আপনারা শুনেছেন আমি এর আগে রায়পুরা চরাঞ্চল থানার দাবিতে আন্দোলন করেছি এবং প্রায় 10,000 মানুষের গণস্বাক্ষর নিয়ে ডিসি অফিস সহ মন্ত্রণালয়ে জমা দিয়েছি। অর্থাৎ আপনি নিরাপত্তা, শিক্ষা নিয়ে এবং গণমানুষের সাথে যোগাযোগটা আপনারও বেশ ভালোই আছে, সবার মতোই। আমরা একটু আবারও আপনার কাছে আমি আসবো। এই ব্যাপারটা একটু খুলে না বললে তাহলে হয়তো বা শেষ হবে না। আমি একটু বলতে চাই, এটা গেল নিরাপত্তার ক্ষেত্রে। আমার 3টি থানা এখানে লাগবে, রায়পুরা পশ্চিমাঞ্চল, পূর্বাঞ্চল, একইভাবে রায়পুরা চরাঞ্চল। সে পরবর্তী আমার হলো উন্নয়ন। সরকারের উন্নয়নগুলো স্বাভাবিকভাবে এখানে উপজেলার মাধ্যমে পৌঁছায়, এখানে উপজেলাও একটি। তো যেহেতু আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমরা শুনেছি বর্তমান সরকার এখানে একটা থানা করেছেন, তারা একটা পাস করেছেন। আমরা আশা করছি এটি উপজেলায় রূপান্তরিত হবে পর্যায়ক্রমে। সেই ক্ষেত্রেও আমি বলি, সরকারি সুবিধাগুলো যথাযথভাবে যদি জনগণের কাছে পৌঁছাতে হয় তাহলে অবশ্যই এখানে উপজেলার কার্যক্রমও 3টি করতে হবে একই সিস্টেমে। পরবর্তী হলো আমার সমৃদ্ধি। যদি আমার এখানে শিক্ষা থাকে, এখানে নিরাপত্তা থাকে, উন্নয়ন হয়, তারপর আমরা এটাকে আরও ব্যাপকভাবে দেশের মানুষের কাছে এবং আমাদের এই রায়পুরার যে 10 লক্ষ মানুষ, সেই মানুষকে শুধুমাত্র জনসংখ্যা না, তাদেরকে আরও কার্যক্ষমতা এবং তাদের পরিশ্রম সব কিছু বাড়িয়ে এদেরকে কিভাবে শ্রমে মূল্যায়িত করা যায় সেই প্রচেষ্টা ইনশাআল্লাহ আমার থাকবে। আপনি রাখবেন। বদরুজ্জামান উজ্জ্বল ভাই, আবারও আপনাদের কাছে আসবো। আমরা একটু দর্শকের কাছে যেতে চাই। দর্শকরা নিশ্চয় প্রশ্ন করার জন্য উন্মুখ হয়ে আছেন। কে প্রশ্ন করবেন একটু নাম বলে আপনি দাঁড়িয়ে কাকে প্রশ্ন করছেন একটু আপনার প্রশ্নটি করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে জাতীয় সংসদের আমরা যারা এমপি প্রার্থী, আমি সকলকে সালাম জানাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রশ্নটি করবেন। হ্যাঁ, আমি একটি প্রশ্ন করি। আমি একজন খেলোয়াড়, ওই শুভাকাঙ্ক্ষীতে আমি ফ্লাইট লেফটেন্যান্ট বীরশ্রেষ্ঠ মতিউর রহমান সাহেবের গ্রামের। এই জন্য আমার বীরশ্রেষ্ঠ মতিউর রহমান সাহেবের একটা রেলওয়ের মাঠ আছে এবং রায়পুরা উপজেলাতে কোনো খেলার কোনো মাঠ নাই। এই জন্য আমরা আশা করব আমরা আমরা এই জিনিসটা আমরা একটু বকুল ভাইয়ের কাছে আসবো, সবার কাছে আসবো। আপনাদের ইশতেহারে কি কোনো স্টেডিয়াম রাখার পরিকল্পনা আছে কিনা? ধন্যবাদ আমাদের আব্দুল হাই সাহেবকে। আপনি অবশ্যই জানেন যে আমাদের বিএনপির চেয়ারপারসন তারেক রহমান সাহেব একটা নতুন করে স্পোর্টস ঘোষণা করেছেন। তো সেই সুবাদে আমাদের রায়পুরাতে কিন্তু বেশিরভাগ স্কুলে কিন্তু খেলার মাঠ আছে, কিন্তু সেই খেলার মাঠগুলো সুন্দরভাবে সাজানো হয়নি। মাটি নাই, উঁচু নেচা, যার জন্য খেলাধুলা করতে পারে না। কিন্তু আমাদের পরিকল্পনা যেটা আছে যে আমরা একটা ইউনিয়নে অ্যাটলিস্ট একটা খেলার মাঠ তৈরি করব আমরা, তাহলে আমাদের ছেলেরা খেলতে পারবে। এবং আমরা যদি একটা ফুটবল একাডেমি করি রায়পুরাতে চরাঞ্চলে, যেহেতু জমি আছে প্রচুর, একটা ফুটবল একাডেমির জন্য অনেক বড় জায়গা লাগে। যেমন কিছুদিন আগে লিভারপুলে গিয়েছিলাম আমি আমার ছেলেকে নিয়ে ট্রেনিং দিতে, আমি দেখে আসছি। তো আমাদের চরাঞ্চলে আমরা যদি বিরাট একটা এলাকা নেই, তাহলে সেই এলাকা
ক্রিকেট একাডেমি করতে পারি, ফুটবল একাডেমি করতে পারি। পাশাপাশি আমরা প্রত্যেকটা ইউনিয়নে একটা ফুটবল খেলার মাঠকে যেটা নোংরা আছে এটা ঠিক করতে পারি, রিপেয়ারিং করে ঠিক করতে পারি। আপনি যে কথা বলছিলেন বীরশ্রেষ্ঠ মতিউর রহমান মাঠ, যে মাঠটা আমি গতকালও দেখে আসছি, হ্যাঁ অবশ্যই বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের নামে যে মাঠ আছে এই মাঠটা আমরা সবার আগে আপনারা কি খেলা উপযুক্ত করব। উপজেলা কেন্দ্রিক কোনো স্টেডিয়াম করার পরিকল্পনা আছে কিনা? হ্যাঁ, উপজেলা ভিত্তিক স্টেডিয়াম করার চিন্তা আছে আমার, সেটা হলো নরসিংদীর জি। রায়পুরার চরাঞ্চলে। জি, অনেক ধন্যবাদ। একটু যেতে চাই তাজুল ইসলাম আপনার কাছে, কোনো খেলা নিয়ে আপনাদের কোনো পরিকল্পনা আছে কিনা? ধন্যবাদ। গতকালকে আমাদের উত্তর বাখরনগর ইউনিয়নে একটি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ছিল, সেখানে আমাকে প্রধান অতিথি করা হয়েছিল। সেই জায়গায় আমি বলেছিলাম আমি যদি নাকি নির্বাচিত হই তাহলে, যেহেতু আমি ছোটোবেলায় খেলায় খুব আসক্তি ছিলাম, অত্যন্ত খেলায় মনোযোগী ছিলাম, যদি আমি ইউনিয়ন এই রায়পুরা থেকে নির্বাচিত হই প্রত্যেকটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ আমি নির্মাণ করার জি, আপনাকে অসংখ্য চেষ্টা ধন্যবাদ। করব। বদরুজ্জামান কালকে উজ্জ্বল বলেছি ভাই, আমি। আপনার কোনো পরিকল্পনা আছে কিনা খেলা নিয়ে? একই সাথে আপনাকে আরো একটি প্রশ্ন করে রাখতে চাই, সেটি হচ্ছে আমরা জানি সবাই যে 5ই আগস্টের পরে 2024 সালের যে তারপরে নরসিংদী যে কেন্দ্রীয় কারাগার ছিল, সেই কারাগারটি ভেঙে অনেক পলাতক আসামি চলে গেছে, কিছু ধরা হয়েছে, তবে এখনও বেশ কিছু শতাধিক পলাতক আছে এবং সেখানে প্রায় 27টি ভারী অস্ত্র এখন পর্যন্ত উদ্ধার করা হয়নি। আপনি যদি নির্বাচিত হতে পারেন, সেগুলো উদ্ধারের ব্যাপারে কোনো পরিকল্পনা আছে কিনা? আপনাকে অনেক অনেক ধন্যবাদ। চমৎকার একটি প্রশ্ন করেছিলেন। আমরা বর্তমান, যেহেতু আমি এই প্রজন্মের মানুষ সেহেতু, এবং একইভাবে আমি রায়পুরা থেকে উঠে আসা, আমাদের ছোট সময়, এই যে সময়টা আমরা কথা বলছি, এই সময়টা আমাদের নির্ধারিতই থাকতো খেলাধুলার জন্য। সারাদিন শেষে বিকালবেলা আমরা সবাই একসাথে মাঠে খেলাধুলা করব। সেই পরিবেশটা এখন একটু অনুপস্থিত। নানা কারণেই বর্তমান সময় পাল্টিয়েছে, মানুষ তার আনন্দ, তার চিন্তা ভাবনার পরিবর্তন হয়েছে। সেই জন্য আমাদের পরবর্তী প্রজন্মগুলো দেখা যাচ্ছে যে তারা একটু ইন্টারনেট নির্ভর বেশি। তো আমি যেটা বলতে চাই যে মানুষকে সুস্থ এবং স্বাভাবিকভাবে জীবনযাপনের জন্য খেলাধুলার কোনো বিকল্প নেই। তো আমি রায়পুরায় অসংখ্য যুবকদের সাথে কথা হয়েছে এবং বিভিন্ন খেলাধুলায় অংশগ্রহণ করে তাদের কাছ থেকে যেটা জানতে চেয়েছি, তারা এখন খেলতে চায় বিভিন্ন যত প্রকার খেলাধুলা আছে খেলাধুলাগুলো, এবং একইভাবে রায়পুরা থেকে তারা উঠে বিশ্বের মানচিত্রে তারা জায়গা করে নিতে চায়, রায়পুরার মানকে উজ্জ্বল করতে চায় দেশ বিদেশে। তো সেই লক্ষ্যে ইউনিয়নের আমাদের বকুল ভাই বলেছেন, তাজুল সাহেব হুজুরও বলেছেন, তো আমার সেই পরিকল্পনা তো আছেই। পাশাপাশি আমি সব জায়গায় ইতিমধ্যে ঘোষণাও দিয়ে দিয়েছি যে আমি যদি নির্বাচিত হই, যুবকদের চাহিদা অনুযায়ী তাদের চাওয়া রায়পুরা একটা স্টেডিয়াম ইনশাল্লাহ। হ্যাঁ, আরেকটি প্রশ্ন বলেছেন 5ই আগস্টের, এই ঘটনাটি তো 5ই আগস্টের আগে ঘটেছে। আমরা স্বাভাবিকভাবে আমরা তরুণ সমাজ, আপনারা দেখেছেন গণ অভ্যুত্থানে অংশ নিয়েছে, তরুণ সমাজরা সামনে থেকে নেতৃত্ব দিয়েছে এবং জীবনের মায়া ভুলে, পরিবারের মায়া ভুলে এবং একটা দৃষ্টান্ত উপস্থাপন করেছে। আমরা ভাবছিলাম এক সময় যে আমাদের তরুণরা কি বিপ্লবী হবে না, আমরা দেখলাম যে তরুণরা এত বিপ্লব তারা প্রকাশ করেছে, তারা প্রমাণ দিয়েছে যে তারা চাইলে সব পারে। তো সেই জায়গায় একটা ভালো জিনিস ছড়ানোর কথা ছিল আমাদের রায়পুরায়, আমাদের নরসিংদী কারাগার থেকে যেটা হয়েছে, সেখান থেকে আমরা বেশ কিছু ঘটনা এর পরবর্তী ঘটেছে। সেই লক্ষ্যে আমরা আইনশৃঙ্খলা বাহিনীর সাথে কথা বলেছি, ওনারা কেন এগুলো অস্ত্র উদ্ধার করতে পারছে না। আমি বলবো যে আমাদের রায়পুরা এবং জেলা প্রশাসন এক্ষেত্রে ওনারা ব্যর্থতার পরিচয় দিয়েছেন। ওনারা যদি চাইতেন, হ্যাঁ, সম্পূরক প্রশ্ন করি, সেটি হচ্ছে যে এই অবৈধ অস্ত্র যেটি এখন মানুষের কাছে ছড়িয়ে গেছে, এটির কোনো সেটা বলছিলাম। তো আজকাল আমরা আমাদের রায়পুরায় আমরা দেখেছি 5 আগস্টের পরবর্তী সময়ে খুন খারাপি আগের চেয়ে বহুগুণ বেড়ে গেছে, এবং আমরা বলতে পারি এর সাথে আপনি এটাও সংশ্লিষ্ট করতে পারেন। তো আমি বিশেষত যেহেতু এই এলাকার সন্তান, আমরা জানি এখানের প্রবলেমগুলো, সবচেয়ে বড় প্রবলেম এখানে একটা ঝগড়া বিবাদ, এবং এই ঝগড়া বিবাদটা ঐতিহাসিকভাবে হয়ে আসছে। হ্যাঁ, আমরা আধিপত্যকে কেন্দ্র করে যে দ্বন্দ্ব সেটা নিয়ে কথা বলবো। আমরা একটা প্রশ্ন নিয়ে আসি দর্শকের, তারপরে আমরা আপনাদের কাছে আবারও ফিরছি। একজন দর্শককে প্রশ্ন করবেন একটু দাঁড়িয়ে, একজন শিক্ষক প্রতিনিধি, তিনি একটু যদি আপনার নাম এবং পরিচয় দিয়ে প্রশ্নটি করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সোহরাবউদ্দিন, প্রধান শিক্ষক, সিরাজনগর মনসুর আলী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়। আজকে
যারা আমাদের সামনে উপস্থিত আছেন আমাদের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিনিধিত্ব করার জন্য নির্বাচনে দাঁড়িয়েছেন এবং প্রশ্নটি করবেন। আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, শিক্ষা জাতির মেরুদণ্ড, সেই কল্পে একটা জাতি যদি শিক্ষিত হয়, সুশিক্ষিত হয়, তাহলে এই দেশটা সুন্দর হবে। প্রশ্নটি সেই করবেন। লক্ষ্যে আমাদের রায়পুরা উপজেলায় দক্ষ মানব সম্পদ গড়ে তোলার জন্য কারিগরি শিক্ষার উপর জোর দিতে হবে। জি, জি। আমাদের আপনার এখানে প্রশ্নটি কোনো আমরা পেয়েছি। পলিটেকনিক্যাল নেই। আমরা একটু আসতে চাই একটু বকুল ধন্যবাদ ভাইয়ের কাছে, যেটি সবাইকে। বলছিলাম যে পলিটেকনিক এবং হচ্ছে কারিগরি শিক্ষা, যেটি হচ্ছে খুবই প্রয়োজন দক্ষ মানব সম্পদ তৈরির জন্য এবং কর্মসংস্থান বৃদ্ধির জন্য। আপনার কোনো পরিকল্পনা আছে কিনা বকুল ভাই? জি ধন্যবাদ আপনাকে আপনার প্রশ্নের জন্যে। আপনি অবশ্য জানেন যে আমাদের বিএনপি চেয়ারপারসন উনি কিন্তু ভোকেশনাল ট্রেনিংয়ের জন্যে প্লাস গ্রামের প্রত্যন্ত এলাকায় যাতে করে আমরা টেকনোলজিক্যাল ট্রেনিং দিতে পারি, উনি বলেছেন যে প্রয়োজনে থার্ড কোনো ল্যাঙ্গুয়েজকে আমরা প্রাধান্য দেব। ধরুন সৌদিতে গেলে সৌদি ল্যাঙ্গুয়েজ, বা কেউ ইউরোপে গেলে ইউরোপিয়ান ল্যাঙ্গুয়েজ, সে পাশাপাশি একটা ল্যাঙ্গুয়েজকে উনি ট্রেনিং দিতে চান, শেখাতে চান। আমরা দেখেছি, আমরা যেহেতু দেশ বিদেশে ঘোরাফেরা করি, আমরা দেখেছি যে আমাদের দেশের শ্রমিকরা বেশিরভাগই কিন্তু নিম্নমানের কাজগুলো করে, হয় ক্লিনার, নাহলে ওয়াশিংয়ে, নাহলে বিভিন্ন হোটেল ম্যানেজমেন্টে। কিন্তু ফিলিপাইন সহ অন্য সব কান্ট্রির যেসব কর্মচারীরা আসেন ওনারা কিন্তু একটু হাই লেভেলে থাকেন, কারণ তারা ইংলিশ ভালো বলতে পারে। ইংলিশ ভালো বলতে পারাতে তারা কিন্তু শিখতেও পারে। এখন টেকনোলজিক্যাল ট্রেনিংয়ের পাশাপাশি কিন্তু আপনি টেকনোলজিক্যাল ট্রেনিং পাইলেন, আপনি টেকনিক্যাল হ্যান্ড আছে, আপনার এক্সপিরিয়েন্স আছে, কিন্তু আপনি ভাষা জানেন না। আর মালয়েশিয়া গিয়ে আপনার যদি বলা হয় যে আপনার নাম কি, যদি সে জানেন স্যার নাম আশরাফ, অর্থাৎ বকুল ভাই, আপনার দলের পাশাপাশি আপনার নিজস্ব পরিকল্পনা আছে ভোকেশনাল এবং এটা দলের পরিকল্পনা যে দেশে আপনি যান, আপনি যদি এক্সপিরিয়েন্সও থাকেন, আপনি ভাষা না বুঝলে তো আপনি কথা বলতে পারবেন না, ভাষা না বুঝলে তো আপনি কাজ করতে পারবেন না, তাই না? আমরা দেখেছি বিএনপি থেকে সেই পরিকল্পনা নেওয়া হয়েছে। ভাষাটাও ইম্পর্টেন্ট। আমরা টেকনোলজিক্যাল ট্রেনিং দেবো, ভোকেশনাল ট্রেনিং দেবো, পাশাপাশি আমার নিজের পরিকল্পনা যেটা, যে আমি মোবাইল ট্রেন তৈরি করব। মোবাইল ট্রেনিং যে ট্রাক আছে, সে ট্রাক নিয়ে বিভিন্ন মাদ্রাসায়, বিভিন্ন স্কুলে, বিভিন্ন প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ যে আপনি ট্রেনিং এর কথা বলছেন, এটা আমার খুবই নিজস্ব নতুন এবং খুবই নতুন, ইনোভেটিভ। Right. এটিকে আমরা স্বাগত জানাই। একটু আমরা তাজুল ইসলামের কাছে আসতে চাই, এ নিয়ে আপনার কি পরিকল্পনা আছে? এবং একই সাথে এর আগে যে প্রশ্ন করেছিলাম, এই এলাকায় যে দ্বন্দ্ব আছে, এটি হচ্ছে আপনার আধিপত্যকে কেন্দ্র করে ট্যাটা যুদ্ধ এখানে হয় মাঝে মাঝে, আমরা দেখেছি। সেই বিষয়গুলো নিয়ে আপনার কোনো পরিকল্পনা আছে কিনা? ধন্যবাদ। এই যে আমাদের চরাঞ্চল, বিশেষ করে টেটা যুদ্ধ, আধিপত্য বিস্তারের জন্য যেভাবে দ্বন্দ্ব হয়ে আসছে বহুদিন যাবৎ, সেটাকে আমরা নিরসন করার জন্য আমরা আমাদের ফর্মুলা, কোরআন এবং হাদিস থেকে ফর্মুলা নিয়ে, যেভাবে নাকি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নবুয়তের পরে যে ফর্মুলায় মানুষের মধ্যে ভ্রাতৃত্ব সৃষ্টি করেছিলেন, আমরা সেই ফর্মুলায় মানুষের মধ্যে ভ্রাতৃত্ব সৃষ্টি করে এই সমস্ত আধিপত্য বিস্তারের যে একটা স্পৃহা এবং দ্বন্দ্ব, সেটাকে নিরসন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। একটু বকুল ভাইয়ের কাছে আসতে চাই, একটা স্পেসিফিক প্রশ্ন, সেটি হচ্ছে যে আপনাদের এখানে আসলে আপনার উপজেলা যে কমপ্লেক্স, স্বাস্থ্য কমপ্লেক্স, সেটি নিয়ে আপনার কোনো পরিকল্পনা আছে কিনা? কারণ এখানে স্বাস্থ্য কমপ্লেক্স থাকলেও পর্যাপ্ত সংখ্যক ডাক্তার নেই, নার্স নেই, এবং যেসব উপকরণ প্রয়োজন সেগুলো খুব একটি নেই। রাজধানী কেন্দ্রিক স্বাস্থ্য ব্যবস্থা, সেটি নিয়ে আপনার কোনো পরিকল্পনা আছে কিনা? জি ধন্যবাদ আপনাকে। আসলে এটা আমাদের জনগণের চাওয়া এবং জনগণের চাহিদা। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই হাসপাতালগুলো, বিশেষ করে শুধু আমাদের এই রায়পুরাতে নয়, উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সগুলো যেগুলো 50 বেডের, সেখানে দেখা যাচ্ছে যে যদি 200 বেডে করা যায় তাহলে আপনি ওটি ফেসিলিটি পাবেন। এখানে ওটি ফেসিলিটি নেই। এখানে ওটি ফেসিলিটি আনতে পারলে আমরা এমআরআই, সিটি স্ক্যান, এই সব কিছু আনতে পারবো। এই জন্য আমরা প্রথম কাজ করবো 200 বেডে উন্নীত করতে হবে। এই কারণ 50 বেড তো আছে মান্দাতলা বলে 20 বছর আগে হাসপাতাল, এখন এটাকে 200 বেডে পরিণত করলে পাশাপাশি সিটি স্ক্যান এবং এমআরআই সহ ওটি ফেসিলিটি পাবো। এখন একটা লক্ষ্য করুন, আপনি
এই জিনিসটা কিন্তু পড়ে আছে দীর্ঘদিন ধরে, কেউ দেখছে না। জি। গত ফেসিস্ট আমলে আমরা দেখেছি এই হাসপাতালের যন্ত্রপাতি কিনে যেখানে দরকার নেই হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে, কিন্তু ওই পরিকল্পনা নেই। আপনি দেখেন অ্যাডজেকশন যে সিস্টেম আছে সেখানে একটা রোগী চিকিৎসা করতে আসলে তাকে সমস্ত ওষুধ বাইরে থেকে কিনতে হয়, তাহলে আমি সেবাটা দিচ্ছি কি? এই জন্য বলতে হবে যে এখানে মানে জি। গোড়া থেকে আগা পর্যন্ত আমরা সব একটা জায়গায় ছোট একটি সমস্যা। বিরোধ, মাদক, দুর্নীতি এবং চাঁদাবাজ এই বিষয় নিয়ে এবং একই সাথে স্বাস্থ্য নিয়ে আপনার কোনো স্পেসিফিক পরিকল্পনা আছে কিনা? ধন্যবাদ। আমি বলতেছিলাম যদি প্রত্যন্ত এলাকায় কোনো মানুষ মুমূর্ষু হয়ে যায়, তাকে চিকিৎসা দেওয়ার আগেই সে মৃত্যুবরণ করে, প্রায় এমন ঘটনা ঘটে। আমার একটা অভিজ্ঞতা আছে, আমি কাতারে বহুদিন ছিলাম, এখনও যাতায়াত আছে। জানেন আমি প্রতি বছর কাতারে খতমে তারাবি পড়াই। ওখানে দেখেছি আমি প্রত্যন্ত এলাকায় কোনো রুগী যদি নাকি এ ধরনের মুমূর্ষ অবস্থায় থাকে, ওই এলাকার যেমন আমাদের সরকারিভাবে ইউনিয়ন অফিস থাকে, এমন এলাকাভিত্তিক কিছু জায়গা আছে সরকারি, সেখানে হেলিকপ্টার রাখা থাকে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে। অতি দ্রুত সেই রুগীকে স্বাস্থ্য কেন্দ্রে পৌঁছে দেওয়া হয়। আমার এমন একটি ইচ্ছা আছে, বর্তমানে আমাদের রায়পুরাতে যে স্বাস্থ্য কমপ্লেক্স আছে সেটাকে আরও বৃদ্ধি করে, আরও আধুনিকরণ করে, তখন এলাকাভিত্তিক এই ধরনের রুগীদেরকে যত দ্রুত স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছানো যায় এমন কোনো যোগাযোগের ব্যবস্থা করা। প্রয়োজনে প্রত্যেকটি ইউনিয়নে একটি হেলিকপ্টারের, একটা হেলিকপ্টার যেখানে প্রত্যেকটা ইউনিয়ন থেকে তারা ডিউটি করবে। অর্থাৎ জরুরি স্বাস্থ্য সেবায় আপনার জি, বিশেষ জি, পরিকল্পনার কথা আমরা শুনছিলাম। মাদক এবং সন্ত্রাস, চাঁদাবাজ নিয়ে আপনার স্পেসিফিক কোনো পরিকল্পনা আছে কিনা? চাঁদাবাজ আমাদের দেশে সাধারণ মানুষ, এমনকি খেটে খাওয়া মানুষ, ব্যবসায়ী, কেউই নিরাপদ নয়। আর চাঁদাবাজ, সন্ত্রাস যারা করে, চাঁদাবাজি করে, সন্ত্রাসী করে, তাদের কোনো দল আছে বলে আমি মনে করি না। তাদের কোনো দল নাই। সেই জন্য সেই চাঁদাবাজি এবং সন্ত্রাসী কিভাবে নির্মূল করা যাবে, সেই হাদিস এবং কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নিজেও এই সমস্ত বিষয়ে বিস্তারিত বলেছেন, যার কারণে তখনকার যুগের চাঁদাবাজি এবং সন্ত্রাসী সব কিছু বন্ধ হয়েছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন নাকি ইসলামী স্টেট কায়েম করেছিলেন। আমরা সেই পথে আমরা হাঁটতে চাই। জি, মাওলানা তাজুল ইসলাম, আবারও আপনাদের কাছে আসব। আমাদের সাথে আছেন বিএনপির প্রতিনিধি এবং একই সাথে আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে। আপনাদের কাছে আসব, তার আগে আমরা একটু দর্শকের প্রশ্ন নিতে চাই। এখানে একজন নারী প্রতিনিধিকে দেখছি, যদি আপনি দাঁড়িয়ে কাকে প্রশ্ন করছেন আপনার স্পেসিফিক প্রশ্নটি করবেন আপনার নাম বলে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আরফিন আসাদ, একজন নারী উদ্যোক্তা। সম্মানিত প্রার্থীগণের কাছে আমার প্রশ্ন, নারীর উন্নয়নে আপনাদের করণীয় কি? যে অর্থাৎ তিনজনের কাছে আপনার প্রশ্ন। আমরা আরেকটি প্রশ্ন নিব, যে আপনার প্রশ্নটি শুনেছেন। আরেকটি প্রশ্ন নিব, একেবারে তরুণ ভোটার, এবার নতুন ভোট দিবেন, একজন এবারই প্রথম ভোট দিবেন। হ্যাঁ, আপনার নামটি বলে, একটু দাঁড়িয়ে আপনার নামটি বলে প্রশ্ন করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার নাম মাসুম কিবরিয়া। এখানে যারা প্রার্থী আছেন তাদের কাছে আমার যে প্রশ্নটা হচ্ছে, যারা আমরা তরুণ ভোটার আছি এবং তরুণদের জন্য তারা কি করতে চায়। তরুণদের চাওয়া পাওয়া একটু বেশি সবসময়, একদম স্পেসিফিক প্রশ্ন করেছেন। আমরা আরেকজনের কাছে একটু যেতে চাই। একজন এখানে একজন সাংবাদিক প্রতিনিধি সম্ভবত, আপনার নাম বলে আপনার পরিচয়টা দিয়ে আপনি প্রশ্ন করবেন। ধন্যবাদ বাংলা ভিশনকে আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আমার প্রশ্ন হলো, চরাঞ্চলের হাতপাকার যে বদরুজ্জামান সাহেব আছেন, উনি চরাঞ্চলের সন্তান। আপনারা যেমনটা শুনেছেন টেলিভিশন খুললে, পত্রিকা খুলে, যে চরাঞ্চলে টেরা যুদ্ধ হচ্ছে। এখন কিন্তু আধুনিক যুদ্ধ হচ্ছে। আমি বলবো যে টেটা ছেড়ে তারা বন্দুক যুদ্ধ করছে। আমরা যখন সংবাদ কাভারেজ করতে যাই আমরা খুব ভয় পাই, আতঙ্ক থাকি, আমাদের কোনো সেফটি নাই। তো যারা সন্ত্রাস আছে, এবং আপনি যে প্রশ্নটা করছেন যে জেলখান থেকে 27টা অস্ত্র, ভারী অস্ত্র এখনো কিন্তু উদ্ধার হয়নি, ধরা ছোঁয়ার বাইরে। এই যে আতঙ্কে আমরা আছি এবং জনগণ আতঙ্কে আছে। জি, আপনার প্রশ্নটি আমরা পেয়েছি। প্রশ্নটা হলো বদরুজ্জামান সাহেবের কাছে, উনি চরাঞ্চলের সন্তান, চরের নিরাপত্তা, আমাদের নিরাপত্তা এবং
একটি সেতুর দরকার, যে পান্থশালা খেওয়াঘাট থেকে জি, যে স্পষ্ট। চরাঞ্চলের যে আপনার প্রশ্নটি আমরা স্পষ্ট পেয়েছি। সেতুটা আমরা আছে সেটা উনি নির্বাচিত হলে এবং করবেন কিনা? চরের সন্তান হিসেবে আমাদের রোগী আসতে এবং যখন আহত হয় তা রাস্তায় মারা যায়, এই জন্য তৃণমূল প্রার্থীর কাছে তারা কি করে? জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার প্রশ্নের প্রথম উত্তরটা নিয়ে যদি আমরা আসি, বদরুজ্জামান ভাই আপনাকে স্পেসিফিক একটি প্রশ্ন করেছে, আপনি নিশ্চয়ই প্রশ্নটি শুনেছেন। অনেক অনেক ধন্যবাদ। উনি একটি যথার্থ প্রশ্ন করেছেন। মূলত হলো আমাদের চরাঞ্চলের ঐতিহ্যগতভাবে এই সমস্যাটি চলমান আছে। এই সমস্যাটি চলমান থাকার আমি যদি আলাদা করে স্পেসিফিক দায়ী করতে চাই, আমরা বলবো আমাদের প্রচলিত রাজনীতিটাই দায়ী। খেয়াল করলে দেখবেন যে আমাদের ওই জায়গাগুলোতে যারা আধিপত্য বিস্তারের জন্য কাজ করেন, নিজের অবস্থান ধরে রাখার জন্য মানুষকে মানুষ না মরণ করে পশুর মতো গুলি করে মেরে ফেলেন, দিনের আলোতে স্পষ্টভাবে মানুষকে হত্যা করে ফেলেন, ওনারা যে আজকে এই পর্যন্ত পৌঁছাইছেন, এটা আমাদের প্রচলিত রাজনীতি দায়ী। ইতিপূর্বে এখান থেকে যারা নির্বাচিত হয়েছেন বারবার আমরা দেখেছি একটি খুনের বিচারও আজও পর্যন্ত হয়নি। আপনি স্বাভাবিকভাবে আইন যখন প্রয়োগ হয়, আইন তো হয়েছে জনগণের জন্য, প্রয়োগ হলে জনগণের সুফল পাবেন। এখন পর্যন্ত চরাঞ্চলে যতগুলো খুন খারাপি হয়েছে, একটির উপর আইন প্রয়োগ হয়নি। মানে আইন আছে কিন্তু সেটির প্রয়োগ আমরা দেখিনি। প্রয়োগ হয়নি এবং এটা হতে দেননি আমাদের এখন আপনি পর্যন্ত নির্বাচিত যারা হলে অবশ্যই সেই আইনের প্রয়োগ যারা আমরা দেখতে পাবো। এখন আপনার কাছে পর্যন্ত স্পেসিফিক একজন নারী প্রশ্ন করেছিলেন। হ্যাঁ, এটা আমি আসবো কারণ এটা তো একটা স্পর্শকাতর প্রশ্ন, আমি এটা শেষ করে তারপর একটু সংক্ষেপে করবেন আমাদের। আমি যেহেতু আলাদাভাবে আমি চরাঞ্চলের বাঁশগাড়ি ইউনিয়নের সন্তান হলেও তো আমি বলতে চাই, আমরা যেহেতু পুরাটা রায়পুরা উপজেলা, আলাদা করা নাই, পুরা 24 ইউনিয়নের রায়পুরার সন্তান, সেই হিসাবে আমার অবশ্যই এতদিন পর্যন্ত চরাঞ্চলের মানুষকে যারা অন্ধকারে রেখেছিল বিভিন্ন সুবিধার জন্য আধিপত্য বিস্তার করে, এবং দেখা যায় তারা এটা কৌশলে করতো এই কারণে যে চরাঞ্চলের মানুষ যদি জেগে উঠে হয়তোবা তাদের রাজনীতি আর থাকবে না, যে কারণে ইচ্ছা করে তারা ওইখানে একটা অন্ধকারাচ্ছন্ন অবস্থা নিজের। এখন দেখবেন যারা আগে আপনার আওয়ামী লীগের সময় সুবিধাভোগী ছিলেন, ওনারা কিন্তু নতুন করে আবার যারা ক্ষমতা আসতে যাচ্ছেন ওনাদের সুবিধা নেওয়ার জন্য উঠে পড়ে লেগেছেন। এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে। আপনার এলাকা না, এটা সারা বাংলাদেশের একই সমস্যা। আপনি নিশ্চয়ই এটা স্পেসিফিকলি লক্ষ্য করেছেন, আপনি সেটি নিয়ে কাজ করবেন। নারী উন্নয়নে আপনার কোনো পরিকল্পনা আছে কিনা ছোট করে বলবেন। তো আমি এটার একটা আনসার, যেটা আমি যদি নির্বাচিত হই এই ক্ষেত্রে অবশ্যই সর্বোচ্চ নিয়োগ, সর্বোচ্চ সময় এবং সর্বোচ্চ সময় দিয়ে আমরা এটাকে বন্ধ করার জন্য যা যা করা প্রয়োজন ইনশাল্লাহ তা করব। দ্বিতীয় নাম্বার, আমার বোন বলেছেন আমাদের মায়েরা আমাদের কাছে অনেক সম্মানিত, আমাদের বোনেরা অনেক সম্মানিত, আমাদের বোনেরা। তো উনি বলেছেন নারীদের জন্য আমরা কি করব। আমি বলতে চাই এই রায়পুরা থানায় নারীরা যেভাবে আছেন পুরুষরাও আছেন, প্রত্যেকের জন্য নিরাপদ স্থান হিসাবে রায়পুরাকে গড়ে তোলা হবে। এখানে যার যার মতো উনি যেভাবে কর্মসংস্থান নিয়ে কোনো পরিকল্পনা আছে? হ্যাঁ, সেটা আমি বলছি। প্রথমে তো নিরাপত্তার বিষয়টা আসি। কর্মসংস্থানের ক্ষেত্রে যদি আলাদাভাবে বলেন, আমাদের নারীদের ক্ষেত্রে ওনারা ফ্যামিলি সবচেয়ে বড়, আমাদের পরিবারের সবচেয়ে বড় কন্ট্রিবিউশন করেন আমাদের বোনের মায়েরা, ওনারা কন্ট্রিবিউশন করেন। ওনাদেরকে ওনাদের অবস্থান থেকে অবস্থায় রেখে ওনারা আরো যে যে কাজগুলোতে ওনারা পারদর্শী সেগুলোকে ব্যাপকভাবে ওনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন। জি জি, আপনাকে ধন্যবাদ। মাওলানা তাজুল ইসলাম, আপনি নারীদের নিয়ে কোনো পরিকল্পনা আছে কিনা আপনার দলের? একটু ধন্যবাদ। আসলে আমরা যেভাবে পুরুষ সমপরিমাণ, মানে অর্ধেক নারী আছে আমাদের দেশে, নারীদেরকে পিছনে ফেলে পুরুষ শুধু দেশের উন্নয়নে অংশ নেবে, উন্নয়ন করবে, এটা চিন্তাই করা যায় না। নারীদেরকে যেভাবে তাদের মান সম্মান ঠিক রেখে দেশের উন্নয়নে কাজে লাগানো যায়, সর্বক্ষেত্রে সেই বিষয়ে আমরা চিন্তাভাবনা করব এবং সিদ্ধান্ত নিব। তরুণ ভোটার একজন প্রশ্ন করেছিলেন, তরুণদের জন্য কোনো উদ্যোগ আছে কি আপনাদের? তরুণদের মধ্যে আমাদের দেশে আসলে বিষয়টা, যারা এবারে নতুন ভোটার, জি এবারে নতুন ভোটার, তরুণদের জন্য আমাদের দেশে গণবসতির কারণে শিল্প কারখানা আমাদের দেশে নাই বললেই চলে। নরসিংদী এলাকা যদিও শিল্প কারখানা এলাকা বলা হয়,
কিন্তু আমাদের রায়পুরাতে এই ধরনের কোনো মিল ফ্যাক্টরি নাই। সেই জন্য তরুণদেরকে বিভিন্ন সাবজেক্টের উপরে প্রশিক্ষণ দিয়ে তাদেরকে বিভিন্ন ফ্যাক্টরিতে এবং রায়পুরাতে এই ধরনের ফ্যাক্টরি শিল্প কারখানা তৈরি করে তাদেরকে কাজে লাগানোর যে একটা পরিকল্পনা অর্থাৎ আমার আছে। তরুণদের যে বেকার সমস্যা সেখানে আপনি কর্মসংস্থান সৃষ্টিতে অবদান রাখবেন। একটু ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল ভাই আপনার কাছে আসতে চাই, আপনি একটু বলবেন যে স্পেসিফিক দুটি প্রশ্ন, নারীদের উন্নয়নে কি করবেন, তরুণদের জন্য আপনাদের কি ইশতেহার আছে? জি, ধন্যবাদ শ্রোতাদেরকে। আসলে নারীদের উন্নয়নের জন্য আমাদের দলের অনেক চিন্তা এবং পরিকল্পনা আছে। নারীদের ক্ষমতায়ন, তারপর না বিশেষ করে আমাদের নারীদের কথা যদি আমি ভাবি, আমাদের এলাকার নারীদের কথা, আমি সামগ্রিকভাবে আমার এলাকার নারীদের কথাই ভাববো। আপনি দেখেন আমার এলাকায় এই রায়পুরাতে আমি মনে করি অর্ধেক মহিলা, টোটাল ভোটের অর্ধেক কিন্তু মহিলা। আমি যখন গ্রামে যাই প্রতিটা বাড়িতে একটা ভোটার, তার স্ত্রী, হয় তার বোন আছে, এইরকম দেখলে দেখা যায় যে 4-5 জন মহিলা আছে। এবং এই কয়েকজন মহিলা আছেন যাদের স্বামী থাকে বিদেশে চাকরি করেন। তার মানে কি নারীদের কর্মসংস্থান নাই। আমার মাথায় যে চিন্তাটা এসেছে যে নারীদের তো আর একজন স্ত্রী, প্রবাসীর স্ত্রী তো আর ট্রেনিং দিয়ে প্রবাসে পাঠানো যাবে না। হ্যাঁ, এই নারীটা যদি তার বাড়ি থেকে কাছাকাছি কোনো ইন্ডাস্ট্রিতে চাকরি করতে পারতো, তাহলে কিন্তু সে সানন্দে কাজটা করতে পারতো, তার সন্তানকে লালন করে পারতো, তার শ্বশুর শাশুড়িকে দেখে পারতো সেটা। সেই জন্য আমার যে পরিকল্পনা, যেমন আমার পরিকল্পনা অনুসারে আমি নিজে কিন্তু একটা ইন্ডাস্ট্রি করেছি এই রায়পুরাতেই, মরজাল ইউনিয়নে। এখানে দেখা গেছে যে এই ইউনিয়নের লোকজনই কিন্তু চাকরি করে। আমার প্ল্যান হলো যে ইউনিয়নে আমার ইন্ডাস্ট্রি হবে, সেই ইউনিয়নের তরুণ, প্রবীণ, নবীন নারী চাকরি করবে। আমি যদি এখানে গার্মেন্টস ইন্ডাস্ট্রিগুলো আনতে পারি, আমি যদি ইভিজেড আনতে পারি, কারণ আমাদের ইভিজেড হওয়ার একটা প্ল্যান আছে, জমি আমরা দিতে পারিনি বলে হয়নি, তো আমরা একটা ইভিজেড প্ল্যান নিয়ে আসতে পারলে আমাদের। আপনাদের এখানে গ্যাসের কোনো সমস্যা আছে কিনা? আসলে এখন গ্যাস নির্ভরশীল নয়, এখন কিন্তু আমরা গ্যাস নির্ভরশীল না। আমরা গ্যাস সব জায়গায় কিন্তু গ্যাস নাই, কিন্তু এখন আমি যে গার্মেন্টসে যান গ্যাস সে দরকার নেই, এখন কস্টিং সেভাবে আসে। সেই জন্য আমি মনে করি আমার রায়পুরা যদি একটাই ভিজিট হয়, আর আমরা যদি প্রত্যেকটা ইউনিয়নে অথবা 4 মিলে একটা এসএমই প্ল্যান করতে পারি, ক্ষুদ্র শিল্প কারখানা করতে পারি, বিসিক করতে পারি, তাহলে আমাদের রায়পুরাটাকে 4টা ভাগে ভাগ করি চরাঞ্চল সহ, তাহলে একটা মেয়ে তার বাড়ি থেকে গিয়ে ইন্ডাস্ট্রিতে চাকরি করে সে কিন্তু সংসার চালাতে পারবে। আদারওয়াইজ তাকে নর্সিতে মতো যেতে দেওয়া হবে না। তাহলে বুঝেন, সাময়িকভাবে আপনাকে এলাকা ভিত্তিক চিন্তা করতে হবে যে নারীকে আমার কাজে দিয়ে নারীকে উন্নয়ন অংশীদার করতে হবে। আমি দেখলে ওভারঅল বলে ফেলি নারী উন্নয়ন করবো, নারী উন্নয়ন করবো, কিন্তু আপনাকে বুঝতে হবে যে সমস্যাটা কোথায়। স্পেসিফিক সমস্যা নিয়ে কাজ করবেন এবং দুস্থ নারীদের জন্য নিশ্চয়ই আপনার কোনো পরিকল্পনা থাকবে। আপনার কাছে আরও একটি প্রশ্ন, সেটি হচ্ছে সবার কাছেই সেই প্রশ্নটি থাকবে, আপনাদের এখানে নির্বাচনী প্রচারণায় আপনারা সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে পেরেছেন কিনা, উৎসবমুখর পরিবেশ হচ্ছে কিনা, কোনো ধরনের সমস্যা হচ্ছে কিনা? না, আমাদের এখানে আমরা এক কথা সবাই যারা প্রার্থী আছি আমাদের মধ্যে একটা ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক আছে, আমরা খুব ভালোভাবে করি। একটু আসতে চাই মৌলানা তাজুল ইসলাম, এখানে উৎসবমুখর পরিবেশ আছে কিনা, নির্বাচনী প্রচারণা কেমন দেখছেন? ধন্যবাদ। এখন পর্যন্ত আমাদের প্রচারণায় কোনো কারো পক্ষ থেকে কেউই বাধাপ্রাপ্ত হয় নাই। জি, বাধাপ্রাপ্ত হয়নি, আশা করি এমনটি থাকুক। আশা করি একটু বদরুজ্জামান উজ্জ্বল, ভবিষ্যতে আমাদের যাতে এমন আমরা ভ্রাতৃত্ব রক্ষা করি, আমরা আমাদেরও কামনা সেটি। বদরুজ্জামান উজ্জ্বল ভাই, হ্যাঁ, আমি এই ক্ষেত্রে একটু অ্যাড করতে চাই। 24-এর গণঅভ্যুত্থান হয়েছিল ভোটের দাবিতে, জি জি, এবং মানুষ যেন তাদের ভোটাধিকার যথাযথভাবে আগে প্রয়োগ করতে না পারার কারণে এই গণবিস্ফোরণ হয়েছে। জি, আমি আমাদের জনগণের, যখন জনগণ বুঝতে পারে তার কাছে রাষ্ট্রের মালিকানা নেই, তখনই কিন্তু তারা রাষ্ট্র থেকে বিচ্যুত হতে থাকে। প্রোগ্রাম একেবারে শেষ সময় চলে এসেছে। আমি আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য। একই সাথে দর্শকদেরকেও ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ আমাদের সাথে থাকায়। এন মোহাম্মদ নিবেদিত রোড টু ভোট অনুষ্ঠানে আগামীকাল দেখা হচ্ছে অন্য কোনো জেলায়। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।